আজকে বৈদিক সাহিত্য সম্পর্কে আমরা দেখব। এটি এনটি নেট সিলেবাসের ইউনিট 1-এ রয়েছে, অর্থাৎ বৈদিক সাহিত্যের যে সামান্য পরিচয় বিষয়টি রয়েছে সিলেবাসের মধ্যে, সেই সামান্য পরিচয়ের মধ্যে আজকে বৈদিক সাহিত্য সম্পর্কে দেখব, যেখানে আজকে আমরা পড়ব বৈদিক কাল এবং বেদ সম্পর্কে বিভিন্ন যে মতবাদগুলি রয়েছে সেগুলি সম্পর্কে আজ আমরা দেখব। তো বেদ বলতে আমরা যা বুঝি, সামান্যত বেদ শব্দটি মূলত নিষ্পন্ন হয় যে বিদ ধাতু এবং ক্ষয় প্রত্যয় করে, অথবা বিদ ধাতু অচ প্রত্যয় করে। বিদ ধাতুর অর্থ এখানে জ্ঞান অর্থে নিয়েছে, কিন্তু ভট্টজি দীক্ষিত উনি বিদ ধাতুর 4টি অর্থ করেছেন। সেই 4টি অর্থের মধ্যে একটি অর্থ হলো জ্ঞান। তাই বিদ ধাতু অজ এবং ক্ষয় প্রত্যয় করে বেদ শব্দটি নিষ্পন্ন হয়। আচ্ছা, জ্ঞান কীরকম জ্ঞান? না, এখানে জ্ঞান অর্থাৎ পরম জ্ঞানের কথা বলা হয়েছে। পরম জ্ঞান বলতে বিষয়টিকে এইভাবে বুঝতে হবে, যদি আমরা বেদে যাজ্ঞবল্ক্য বেদ সম্পর্কে যে মতবাদ দিয়েছেন সেই মতটাকে আমরা দেখি, উনি বলেছেন প্রত্যক্ষেণ অনুমিত্বা বা যস্তু উপায়ন বিদ্যতে এনং বিদন্তি বেদেন তস্মাৎ বেদস্ব বেদতা। কীভাবে পরম জ্ঞান লাভ করা যায় বেদ থেকে, এটা তার প্রকৃষ্ট আমরা সংজ্ঞা বলতে পারি। যে জ্ঞান আমরা প্রত্যক্ষের দ্বারা পাই না। প্রত্যক্ষ বলতে এমন ব্যাপার না যে শুধুমাত্র চক্ষুর দ্বারা প্রত্যক্ষ হওয়া সম্ভব। আমাদের যে 5টি জ্ঞানেন্দ্রিয় রয়েছে, এই 5টি জ্ঞানেন্দ্রিয়ের সাহায্যেই প্রত্যক্ষ হয়ে থাকে। শুধুমাত্র চক্ষুর দ্বারাই প্রত্যক্ষ হয় এমন ব্যাপারটি নয়। তো উনি বলছেন যে প্রত্যক্ষেণ অর্থাৎ প্রত্যক্ষের দ্বারা, অনুমিত্যা অর্থাৎ অনুমানের দ্বারা, প্রত্যক্ষের দ্বারা এবং অনুমিত্বা অর্থাৎ অনুমানের দ্বারা যে জ্ঞান লাভ করেছে সেটা অনুমিতি জ্ঞান। তো প্রত্যক্ষের দ্বারা যে জ্ঞান লাভ করেছে সেটা প্রত্যক্ষ জ্ঞান। তো প্রত্যক্ষেণ অনুমিত্যা অর্থাৎ প্রত্যক্ষের দ্বারা এবং অনুমিতির দ্বারা, বা যস্তু উপায় ন বিদ্যতে, যস্তু উপায় ন বিদ্যতে, এই দুটি উপায়ের দ্বারা, ন বিদ্যতে অর্থাৎ ন বিদ্যতে কথার অর্থ হচ্ছে জানা, ন বিদ্যতে অর্থাৎ না জানা, অর্থাৎ প্রত্যক্ষের দ্বারা এবং অনুমিতির দ্বারা যাকে জানা যায় না। তাহলে কিসের দ্বারা জানা যায়? না, এনং বিদ্যন্তি বেদেন তস্মাৎ বেদস্ব বেদতা। তা কিসের দ্বারা জানা যায়? বেদ হলো এক প্রকারের শব্দ জ্ঞান, শুধুমাত্র শব্দের দ্বারা জানা যায়। এটাই হচ্ছে বেদের পরম জ্ঞান। যে জ্ঞান আমরা শুধুমাত্র, যেমন আমরা যদি দেখি বাস্তবিক যে জ্ঞানগুলি আমরা চোখের দ্বারা জানতে পেরে যাই, এটা ঘট, এটা পট, কিন্তু বেদের জ্ঞান এইভাবে হয় না। বেদের জ্ঞান কিভাবে হয়? শব্দ জ্ঞান। শব্দ জ্ঞান অর্থাৎ শব্দকে পাঠ করে আমরা জানতে পারবো বেদের মধ্যে কি বিষয়বস্তু রয়েছে। অর্থাৎ আমরা চোখে দেখলাম ঘট, এটা ঘটক জ্ঞান হয়ে গেল আমার, এরকম বিষয়টি বেদের মধ্যে নেই। তার জন্য উনি বলেছেন যে প্রত্যক্ষের দ্বারাও জানা যায় না, অনুমানের দ্বারাও জানা যায় না। কিসের দ্বারা জানা যায়? না, শব্দ জ্ঞানের দ্বারা শুধুমাত্র লাভ করা যায়। বেদস্য বেদতা কীরকম? না, মানুষের মধ্যে যেমন মনুষ্যত্ব আছে, আমরা মানুষকে চিনব কীভাবে? না, মনুষ্যত্ব লক্ষণ বিশিষ্ট হলো মানুষ। বেদত্বটা কি? অর্থাৎ বেদের যে বৈশিষ্ট্য, বেদকে আমরা চিনব না বেদত্বের মাধ্যমে। কীরকম বেদত্ব সেটা? না, এমনই বেদত্ব, অন্য জ্ঞানগুলির সঙ্গে বেদের জ্ঞান এটাই পার্থক্য, অন্য জ্ঞান আমরা প্রত্যক্ষের দ্বারা লাভ করতে পারি, অনুমানের দ্বারা লাভ করতে পারি, কিন্তু বেদের জ্ঞানকে এই দুটি
প্রমাণের দ্বারা লাভ করা যায় না, প্রত্যক্ষের দ্বারাও যায় না, অনুমানের দ্বারাও যায় না। তাহলে এরকম জ্ঞান যেখানে লাভ করা যায় সেটাই হচ্ছে বেদ। অর্থাৎ প্রত্যক্ষের দ্বারাও যেটা জানা যায় না এবং অনুমানের দ্বারাও জানা যায় না, কিন্তু তার মধ্যে জ্ঞান রয়েছে। তাহলে কিসের দ্বারা সেটাকে জানতে হবে? শব্দের দ্বারা জানতে হবে। তাহলে এটাই হচ্ছে বেদের বৈশিষ্ট্য, যে জ্ঞান আমরা সহজে প্রাপ্তি করতে পারি না। তো যদি আমরা সায়নাচার্যের মত দেখি, তো উনি ঐতেরীয় ব্রাহ্মণে ভাষ্য করতে গিয়েই বলেছেন যে ইষ্টপ্রাপ্তি অনিষ্ট পরিহারায়, অর্থাৎ আমাদের ইষ্টকে পেতে হবে, অনিষ্টকে পরিহার করতে হবে। ইষ্ট মানে আমাদের যেটা মূল ইচ্ছা, যেটাকে পাওয়া আমাদের মূল লক্ষ্য, সেই ইষ্ট। অনিষ্ট মানে যেটা আমাদেরকে পাওয়ার ইচ্ছা নয়, অর্থাৎ পাওয়া উচিত নয়, সেটা হচ্ছে অনিষ্ট। অর্থাৎ যেটা আমাদের ক্ষেত্রে কোনটা ইষ্ট, কোনটা অনিষ্ট। বলছে ইষ্টকে পেতে হবে, অনিষ্টকে পরিহার করতে হবে। তাহলে যেটা আমাদের পাওয়ার ইচ্ছে সেটাকে পেতে হবে এবং অনিষ্টটাকে দূর করতে হবে। অলৌকিক উপায়ং, তাহলে কি বললো না, এই বিষয়টাকে যদি আমাদের জানতে হয় যে ইষ্ট কোনটি এবং অনিষ্ট কোনটি, যে যদি আমরা ইষ্টকে জানি তবেই তো ইষ্টকে লাভ করব, যদি আমরা অনিষ্টকে জানি তবেই তো অনিষ্টকে লাভ করব, তাই তো। তাই ইষ্টকে পেতে হবে এবং অনিষ্টকে পরিহার করতে হবে। তাহলে যদি আমরা অনিষ্টকে না জানি তাহলে অনিষ্টকে পরিহার করব কীভাবে? এই জন্য বলছে যে এই যে ইষ্টকে পেতে হবে এবং অনিষ্টকে ত্যাগ করতে হবে, এই দুটি কন্ডিশন যদি আমাদের ক্ষেত্রে লাগানো হয় তাহলে আমাদের কি করতে হবে না, অলৌকিক উপায়ন, অলৌকিক উপায়ে, লৌকিক উপায়ে নয়, সহজ সরল উপায়ে নয়, অলৌকিক উপায়ে যে গ্রন্থ বেদয়তি, যে গ্রন্থ আমাদের জানায় সেই হলো বেদ। মনুসংহিতায় মনু কি বলেছেন না, বেদ অখিল, অখিল মানে এই সংসার, সংসার হচ্ছে কি না সংসারের মধ্যে ধর্মমূলম, অখিল মানে সংসার, অখিল এই সংসারের ধর্মমূলম, ধর্মের মূল হচ্ছে কি না বেদ। তেমনই গৌতম সেম কথা বলেছেন, উনি অখিল শব্দ ব্যবহার করেননি, আর পুরো শব্দটা মনু মতোই উনি বলেছেন বেদ ধর্মমূলম, বেদ হলো ধর্মের মূল। এরপরে দেখো, এরপরে আপস্তম্ভ, আপস্তম্ভ কি বলেছেন না, মন্ত্র ব্রাহ্মণায় বেদানাম অধেয়ম, মন্ত্র ব্রাহ্মণায়র বেদনাম অধেয়ম। তাহলে আমরা বেদকে, বেদ কোনটা কি জানবো না, মন্ত্র এবং ব্রাহ্মণ। তাহলে উনি বলছেন যে মন্ত্র এবং ব্রাহ্মণকে বেদ রূপে জানবে। বেদ বলতে আমরা চারটি জিনিসকে বুঝবো একটি বেদের মধ্যে। যদি আমরা ঋগ্বেদ বলে শব্দটি ব্যবহার করি, ঋগ্বেদ বলতে ঋগ্বেদের যে সংহিতা রয়েছে, যে ব্রাহ্মণ রয়েছে, যে আরণ্যক রয়েছে এবং উপনিষদ রয়েছে, এই চারটা বিষয়কে আমাদের জানতে হবে, তবেই আমরা ঋগ্বেদ সম্পর্কে জানব। তাহলে ঋগ্বেদ এই চারটাকে নিয়েই, তাহলে একটা বেদের মধ্যে কি কি থাকে, সংহিতা থাকে, ব্রাহ্মণ থাকে, আরণ্যক থাকে এবং উপনিষদ থাকে। সংহিতার অপর নাম কি না মন্ত্র, আমরা বলতেই পারি সংহিতার অপর নাম মন্ত্র। তো সেই মন্ত্র ব্রাহ্মণাৎ, মন্ত্র ব্রাহ্মণায় বেদনামধেয়, সে বেদ কাকে বলেছে, প্রথমে দুটি পাঠকে বলেছেন ইনি আপস্তম্ভ, কি বলেছেন যে মন্ত্র এবং ব্রাহ্মণ এই দুটি হলো বেদ। ঋগ্বেদ ভাষ্য ভূমিকায় সায়নাচার্য বলেছেন যে মন্ত্র ব্রাহ্মণাত্মক শব্দরাশি ভেদ, মন্ত্র এবং ব্রাহ্মণের যে শব্দরাশি, শব্দরাশি মানে শব্দগুচ্ছ, সেটাকেই বেদ বলা হয়েছে। পরাশর সংহিতায় পরাশর বলেছেন কি না, না কশ্চিৎ বেদ কর্তব্য অস্তি। এই মতটায় আমরা সবাই বিশ্বাস করি, সব হিন্দু জাতি বিশ্বাস করি যে বেদ হলো অপৌরুষেয়, অর্থাৎ বেদ কোনো পুরুষের দ্বারা রচিত নয়। তার ন কশ্চিৎ বেদ কর্তা অস্তি, অর্থাৎ বেদের কোনো কর্তা নেই। অর্থশাস্ত্র
অর্থাৎ কৌটিল্যের অর্থশাস্ত্রে, অর্থাৎ যখন আমরা বিনয়াধিকরণ পড়ব, যেটা আমাদের এনটিএ নেটের সিলেবাসে রয়েছে, তো সেই অর্থশাস্ত্র লেখক হচ্ছে কৌটিল্য। সেই বিনয়াধিকরণে যখন পড়ব, সেখানে ত্রয়ী, বার্তা, দণ্ডনীতি, স্থাপনা এরকম একটি প্রকরণ রয়েছে। সেই ত্রয়ীর লক্ষণ প্রসঙ্গে উনি বলেছেন, ত্রয়ী কাকে বলবো না, সামম ঋগ যজুর্বেদস্ত্রয়স্ত্রয়ী। সাম ঋগ যজুর্বেদ, সাম বেদ, ঋগ্বেদ, যজুর্বেদকে ত্রয়ী বলছে। এই তিনটি বেদকে ত্রয়ী বলছে। এরপর যিনি পূর্বমীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা জৈমিনী, উনি বলছেন যে তেষাম ঋক যত্রার্থবশেন পাদ ব্যবস্থা। তেষাম ঋক, ঋক কাকে বলবো না, যত্র অর্থবশেন, অর্থাৎ অর্থকে আশ্রয় করে পাদ ব্যবস্থা, পাদের ভাগ করা হয় বা পাদের ব্যবস্থা করা হয়, সেটাই হচ্ছে কি না ঋক। উনি সাম সম্পর্কে বলেছেন গীতিষু সামাখ্যা, অর্থাৎ গানকে আশ্রয় করে থাকে কে, সামবেদ সামাখ্যা। শেষ যজুহু শব্দ, তাহলে শেষ যজুহু শব্দ অর্থাৎ শেষে যেটা বাকি থেকে গেল সেটি হচ্ছে যজুর্বেদ। শেষে যে বাকি যে অবশিষ্ট যে শব্দগুলি, সেগুলি যজুর্বেদে আছে। এটি জৈমিনীর মত। এরপরে বেদ সম্পর্কে যে উক্তি বিশেষ, অর্থাৎ বেদ সম্পর্কিত যে উক্তিগুলি আমরা পড়লাম, এটা যদি আমরা একটু সারমর্ম হিসেবে দেখি, তাহলে দেখতে পাবো যে বেদ অপৌরসীয়, অর্থাৎ বেদের কোনো রচয়িতা নেই। আসলে কি বিষয়টি রয়েছে না, সে সময় আমাদের মতো কলম ধরে কেউ একজন বেদ লেখেননি, তো এইরকম উক্তি, অর্থাৎ কেউ লেখেননি। আমি আগেই বলেছি এই কথাটি। অনেক ঋষি স্বতপস্যা, স্বজ্ঞান প্রভৃতির মাধ্যমে এই অতীন্দ্রিয় জ্ঞানের সান্নিধ্য লাভ করেছিলেন এবং তা গুরু শিষ্য পরম্পরায় রক্ষিত হয়েছিল। সুতরাং ঋষিগণ দৃষ্ট জ্ঞানমূলক মন্ত্র সমষ্টি বেদ। তাহলে একটা কথা আছে যে বেদের যে মন্ত্রগুলি কেউ রচিত করেননি, অর্থাৎ বলা হয় ঋষিরা মন্ত্রকে শুধুমাত্র দেখেছিলেন, অর্থাৎ তাদের মনে উদ্ভাসিত হয়েছিল, কেউ সেই মন্ত্রগুলিকে নিজের থেকে সৃষ্টি করেননি। তো ঋষি হচ্ছে মন্ত্রের দ্রষ্টা, স্রষ্টা। এরপরে যদি আমরা বেদের কাল দেখি, যে বেদ উৎপত্তির সময়কাল সম্পর্কে বিভিন্ন মত আছে এবং ওনারা নিজেরাই বলেছেন যে এই মতগুলো গ্রহণযোগ্য নয়। তো বেদের কাল নির্ণয়ে আজও বিভিন্ন মতান্তর বিদ্যমান। তবে একটা কথা অবশ্যই স্বীকার করতে হয়, কোনো একটা নির্দিষ্ট সময়ে বেদ রচিত হয়নি, কালক্রমে বহুদিন ধরে বেদের মন্ত্রগুলি পুষ্টতা লাভ করেছে। বেদের কাল সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে এবং এর সম্পর্কে যে নির্দিষ্ট করে কেউ উল্লেখ করেনি যে বেদের সময়কাল এত শতক থেকে এত শতক বা এত খ্রিস্টপূর্বাব্দ থেকে এত খ্রিস্টপূর্বাব্দ। তো খ্রিস্টপূর্বাব্দ বলতে আমরা বুঝি খ্রিস্ট জন্মের পূর্বে, খ্রিস্টাব্দ মানে খ্রিস্ট জন্মের পরে। তো প্রথম যিনি মত দিয়েছেন জার্মান বিদ্বান ম্যাক্স মুলার। ম্যাক্স মুলারের মতে 1200 খ্রিস্টপূর্ব থেকে 1000 খ্রিস্টপূর্ব। কিসের উপর উনি ভিত্তি করে বলেছেন? ভাষা ও সাহিত্য। তেমনি সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1000 থেকে 900 খ্রিস্টপূর্বাব্দ বলেছেন, ইনিও ভাষা ও সাহিত্যের উপর। বাল গঙ্গাধর তিলক খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হয়ে থাকে এখান থেকে, যে বাল গঙ্গাধর তিলক বেদের কাল কত শতক থেকে কত শতক মনে করেন। তো এখানে দেওয়া আছে 4500 খ্রিস্টপূর্বাব্দ, তবে 6000 থেকে 4000 এটাও দেওয়া থাকে। তো 6000 থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দ বেদের কাল মনে করেন বাল গঙ্গাধর তিলক। এবং ইনি কিসের উপর ভিত্তি করেন বলেন
না জ্যোতিষের উপর ভিত্তি করে বলে। তেমনি জ্যা কবি 4500 খ্রিস্টপূর্বাব্দ ইনিও জ্যোতিষের উপর ভিত্তি করে বলেছিলেন। তেমনি কামেশ্বর আইয়ার 4500 খ্রিস্টপূর্বাব্দ ইনিও জ্যোতিষের উপর ভিত্তি করে বলেছিলেন। ম্যাকডোনাল্ড ইনিও বলেছেন 1500 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ, ইনি ইতিহাসের উপর ভিত্তি করে এই উক্তিগুলি দিয়েছেন। তো আর.জি. ভান্ডারকর 2500 খ্রিস্টপূর্বাব্দ মনে করেন এবং উইন্টারনিচ 2500 খ্রিস্টপূর্বাব্দ মনে করেন। এদের ভিত্তি কি না সেম, যেমনভাবে ম্যাকডোনাল্ড অর্থাৎ ইতিহাসের উপর ভিত্তি করে। এরপরে রয়েছে হুগো উইঙ্কলার। হুগো উইঙ্কলার 2500 থেকে 2000 খ্রিস্টপূর্ব, ইনি প্রত্নতত্ত্বের উপর ভিত্তি করে বলেন। এবং অবিনাশ চন্দ্র দাস, খুবই ইম্পর্টেন্ট, অবিনাশ চন্দ্র দাস ইনি 25,000 থেকে 20,000 খ্রিস্টপূর্বাব্দ উল্লেখ করেন, ইনি ভূতত্ত্বের উপর ভিত্তি করে। তাহলে এরপরে দেখি যে একটু সামান্য বিষয় রয়েছে যেটা আমরা দেখব আজকে, যে বেদের বিভাগ অনুযায়ী বেদ মূলত দুই ভাগে বিভক্ত, মন্ত্র এবং ব্রাহ্মণ। আবার যদি সূক্ষ্মভাবে বিচার করি, মন্ত্র ব্রাহ্মণের সঙ্গে সঙ্গে আরণ্যক উপনিষদ পাই। তাহলে এই চারটি ভাগ হচ্ছে বেদের। অন্যদিকে বেদ মূলত 4 প্রকার, ঋক, সাম, যজু, অথর্ব। এগুলি পাঠক্রম শাখাভেদে বিবিধ। এদের মধ্যে আজকে আমরা বেদ সম্পর্কে, বেদের লক্ষণ সম্পর্কে জানলাম এবং বেদের কাল সম্পর্কে জানলাম। পরের ক্লাসগুলিতে আমরা বেদের ঋগ্বেদ সংহিতা সম্পর্কে, ঋগ্বেদের ব্রাহ্মণ সম্পর্কে, উপনিষদ সম্পর্কে এবং আরণ্যক সম্পর্কে জানব। এভাবে আমরা বেদের সিরিজ শুরু করলাম, তো বেদের সিরিজ আমাদের চলবে। আজকে এই পর্যন্ত। পরের ক্লাসে আমরা ঋগ্বেদ সংহিতা সম্পর্কে পড়ব।